প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং খুব মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করছো। আমি এর আগে একটা ক্লাস করেছি, আশা করি তোমরা সবাই সেই ক্লাসটি দেখেছো। আজকে আমার দ্বিতীয় ক্লাস তোমাদের। আজকে আমি শুরু করব আমাদের যে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, তার মধ্যে একটি দ্রুত পঠনের জন্য সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা রিপোর্টাজ ধর্মী অর্থাৎ ভ্রমণ কাহিনী ধর্মী একটি পূর্ণাঙ্গ গ্রন্থ সিলেবাসে রয়েছে। সেটা আমি আজকে শুরু করছি। আমার বাংলা গ্রন্থটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সুভাষ মুখোপাধ্যায় সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণা করলেও তিনি বাংলা সাহিত্যে কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত বা সুপ্রসিদ্ধ। তিনি 1919 সালে নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কলকাতার 50 নম্বর নেবুতলার গলিতে কাটলেও শৈশব অতিক্রান্ত করে তিনি চলে যান বাংলাদেশের রাজশাহীর নওগাঁয়। 1930 খ্রিস্টাব্দে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে তার মেজ কাকার বাসায় অর্থাৎ বাঞ্ছারাম অক্রুর লেনে তিনি আশ্রয় নেন। ভর্তি হন 5ম শ্রেণীতে মেট্রোপলিটন স্কুলে, বউবাজার শাখায়। বউবাজার শাখার মেট্রোপলিটন স্কুলে তিনি 5ম শ্রেণীতে ভর্তি হন। 20 শতকের 3-এর দশকে গোটা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং সেই অর্থনৈতিক মন্দার আঁচড় লাগে কবি সুভাষ মুখোপাধ্যায়ের পরিবারেও। তখন তাদের পরিবার বউবাজার থেকে উঠে চলে আসে কলকাতার দক্ষিণের শহরতলিতে। তখন তিনি ভর্তি হন সত্যভামা ইনস্টিটিউশনে 7ম শ্রেণীতে। সত্যভামা ইনস্টিটিউশনে 7ম শ্রেণীতে ভর্তি হন। তারপরে 9ম শ্রেণীতে তিনি ভর্তি হন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। 1937 থেকে 1941 সাল পর্যন্ত তিনি আশুতোষ কলেজ এবং স্কটিশ চার্চ কলেজে শিক্ষা গ্রহণ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে এমএতে ভর্তি হলেও রাজনৈতিক টানাপড়নে বা রাজনৈতিক ব্যস্ততায় তার আর এমএ পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। তার লেখা প্রথম কবিতার নাম হচ্ছে কথিকা। তিনি যখন 7ম শ্রেণীতে সত্যভামা ইনস্টিটিউশনে পড়তেন, তখন স্কুলেরই ম্যাগাজিন, স্কুলেরই পতাকা ফলগুতে তার লেখা কথিকা কবিতাটি প্রকাশিত হয়। এটি তার প্রথম প্রকাশিত রচনা। তারপর তার কবি সত্তার প্রকৃত বিকাশ ঘটে কবি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদাতিক, যেটি 1940 সালে
কবিতা ভবন থেকে প্রকাশিত হয়। 1948 প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, যার নাম অগ্নিকোণ। 1950 প্রকাশিত হয় তার আর এক বিখ্যাত কাব্যগ্রন্থ চিরকুট। এই মতো অসংখ্য কাব্যগ্রন্থ তিনি বাংলা সাহিত্যে লিখেছিলেন, যেমন ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, এই ভাই, ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে ভাই, জল সইতে, বাঘ ডেকেছিল, যারে কাগজের নৌকা, ধর্মের কল, ইত্যাদি ইত্যাদি বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন বিদেশি লেখকদের লেখাকে তিনি বাংলায় অনুবাদ করেছেন। তিনি অনেক অনুবাদমূলক সাহিত্য রচনা করেছেন, যেমন নাজিম হিকমতের কবিতা, পাবলো নেরুদার কবিতা গুচ্ছ, অমরুদ শতক, গাথা সপ্তশতী, এগুলো হচ্ছে তার অনুবাদমূলক গ্রন্থ। তিনি বেশ কিছু উপন্যাস রচনা করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে হাংরাস। এই হাংরাস উপন্যাসটি তার 1973 সালে প্রকাশিত। এছাড়াও তার লেখা আরও বেশ কয়েকটি উপন্যাস আছে, যেমন কে কোথায় যায়, কাঁচা পাকা, কমরেড কথা কও, এগুলো তার বিখ্যাত উপন্যাস। এবং রিপোর্টাজ, ভ্রমণ কাহিনী, আত্মজীবনীমূলক বেশ কিছু গ্রন্থ লিখেছেন, যেমন আমরা যেটা পড়বো আমার বাংলা, এটা তার রিপোর্টাজ ধর্মী গ্রন্থ। এছাড়া ভূতের বেগার, যখন যেখানে, ডাক বাংলার ডায়েরি, ভিয়েতনামে কিছুদিন, আবার ডাক বাংলার ডাকে, অগ্নিকোণ থেকে ফিরে, এখানে ওখানে, এগুলো তার বিখ্যাত ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। এবং তিনি ছোটদের জন্য বেশ কিছু বই লিখেছেন। আমরা যেটা পড়ব আমার বাংলা, এই আমার বাংলা গ্রন্থে মোট 11টি প্রবন্ধ রয়েছে। এই আমার বাংলা তার গদ্যধর্মী রচনা। এই গদ্যধর্মী রচনা লিখতে তিনি শুরু করেন কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ পত্রিকায়। তিনি ছিলেন একজন কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী। তো কমিউনিস্টদের মুখপত্র জনযুদ্ধ পত্রিকায় লেখার জন্যই তিনি কিন্তু প্রথম গদ্য লিখতে শুরু করেন। এবং তাকে গদ্য লিখতে যে দুজন ব্যক্তি উৎসাহ দিত, তাদের মধ্যে একজন হলেন সোমনাথ লাহিড়ী এবং অন্যজন হচ্ছেন দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। তিনি সুভাষ মুখোপাধ্যায় তিনি নিজেই স্বীকার করেছেন যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যদি আমাকে জোর করে এই গ্রন্থটি না লেখাতো, তাহলে আমার বাংলা গ্রন্থটি হয়তো লেখাই হতো না। তিনি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের অনুরোধে, তার উস্কানিতে তিনি এই আমার বাংলা গ্রন্থটি লেখেন তার রং মশাল পত্রিকায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমে রং মশাল পত্রিকায় মোট 11টি প্রবন্ধ নিয়ে। এই প্রবন্ধগুলির 11টি প্রবন্ধের মধ্যে আমাদের 5টি প্রবন্ধ আমাদের পাঠ্য, আমরা পড়ব। তবে এই আমার বাংলা গ্রন্থটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। যখন প্রকাশিত হয় এই গ্রন্থটি, তখন কিন্তু এই গ্রন্থে কোনো সাল তারিখ কিন্তু বইটিতে উল্লেখ ছিল না। এখানে ভূমিকা অংশে যে সাল তারিখটা দেওয়া আছে সেটি পরে দেওয়া, ভূমিকা দেওয়া আছে 1961 সাল, কিন্তু এর প্রথম প্রকাশিত হয় 1951 সালে। তখন কিন্তু কোনো সাল তারিখ দেওয়া ছিল না। এবং এই বইটি আমার বাংলা গ্রন্থটি উৎসর্গ করেছেন কাশ্মীরের ছেলে জনিমোহন কলকে। এই জলিমোহন কল কে বাংলাদেশের জেলখানায় বন্দী ছিলেন। এমনকি কবি সুভাষ মুখোপাধ্যায়ও বাংলাদেশের জেলখানায় বন্দী ছিলেন। এবং এই জলিমোহন কলের সঙ্গে তার জেলের মধ্যেই আলাপ হয়েছিল। 1948 খ্রিস্টাব্দে জলিমোহন কল
এবং সুভাষ মুখোপাধ্যায় উভয়ই কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন। 1950 সালে সুভাষ মুখোপাধ্যায় মুক্তি পেলেও, ছাড়া পেলেও জলিমোহন কল কিন্তু ছাড়া পায়নি। সেখান থেকে বেরিয়ে এসেই তিনি এই আমার বাংলা গ্রন্থটি রচনা করেন, যা প্রকাশিত হয় 1951 সালে। এই বইটির ছবি এঁকেছিলেন চিত্তপ্রসাদ এবং এই ফটোগুলি তুলেছিলেন সুনীল জানা এবং এই বইয়ের ভূমিকা লিখেছিলেন ডক্টর নিহার রঞ্জন রায়। আমরা এই আমার বাংলা গ্রন্থের যে বিভিন্ন প্রবন্ধগুলি পড়ব, সেই প্রবন্ধ পড়ার আগে আমাকে একটু জেনে নিতে হবে লেখক এই গ্রন্থের ভূমিকায় কি লিখেছেন। কারণ ভূমিকায় কোনো একটা গ্রন্থের মূল বিষয়বস্তু কি বা তার ভিতরে কি আছে তার পূর্বাভাসটা আমরা ভূমিকা থেকে পেয়ে যেতে পারি। আমাদের এই যে ভারতবর্ষ 1947 সালের আগে এপার বাংলা এবং ওপার বাংলা, এই দুই বাংলা মিলে একসঙ্গে পরিচিত ছিল বাংলাদেশ নামে। তখন কিন্তু ভারতেরই অংশ, একটাই দেশ, তখনও কিন্তু দেশ ভাগ হয়নি। তো কবি সুভাষ মুখোপাধ্যায় দেশ ভাগের আগেই বাংলাদেশ গেছেন, বাংলাদেশ ঘুরেছেন, বাংলাদেশে তিনি শৈশব কাটিয়েছেন। তাই বাংলাদেশের প্রকৃতি, মানুষ, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষ, প্রকৃতি, মানুষের জনজীবন, মানুষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, মানুষের রাজনৈতিক জীবন, মানুষের জীবনে ইংরেজ হোক বা জমিদার হোক, তাদের যে শাসন শোষণ, এগুলো সব তিনি নিজের চোখে দেখেছেন। আর সেই যে তিনি লেখেন 1951 সালে, অর্থাৎ তখন দেশ স্বাধীন, অর্থাৎ দেশ ভাগ হয়ে গেছে। তো তিনি দেশ ভাগ হওয়ার আগের বাংলাদেশকে বলেছেন সেই এক যে ছিল বাংলাদেশ। সেই এক যে ছিল বাংলাদেশে তিনি যা দেখেছেন, যা শুনেছেন, যা তিনি উপলব্ধি করেছেন, তাই তিনি দেশ ভাগের পর তার নিজের অভিজ্ঞতায়, নিজের মনের অনুভূতিকে তিনি ফুটিয়ে তুলেছেন আমার বাংলা গ্রন্থে, তার রিপোর্টার ধর্মী গ্রন্থে। এই গ্রন্থের ভূমিকাতেও তিনি একটি সুন্দর গল্প দিয়ে পাঠকের মনকে আকর্ষণ করেছেন যে এর ভিতরে কি হতে পারে। তিনি আমার বাংলা গ্রন্থের ভূমিকায় শুরুতেই তিনি বলছেন বেশ ছিল। বেশ ছিল মানে খুব ভালো ছিল। তো বেশ ছিল বা ভালো ছিল কোন সময়টা? আমাদের দেশ ভাগের আগের সময়টা খুব ভালো ছিল, বেশ ছিল। কেন? কারণ তখন যদি আমাদের মনের ইচ্ছা মতো, পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়ানোর ইচ্ছা করে, তাহলে দেশ ভাগের আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমার যেদিকে মন ট্রেনে চেপে ইচ্ছা খুশি ঘুরতে যেতে পারতাম। টিকিট কাটো, ট্রেন ধরো, তারপর উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, তোমার যেদিকে খুশি সেদিকে তুমি ট্রেনে চেপে চলে যাও। উত্তর দিকে গেলে বা পূর্ব দিকে গেলেই প্রথমে ভেড়ামারা, সারারপুল, তার পদ্মা নদীর উপর দিয়ে চলে যাবে ট্রেন। জানলা দিয়ে তাকালে মনে হবে পদ্মা নদীর ঢেউগুলো বোধহয় আমাকে গিলে খেতে আসছে, লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কিংবা চলে যাও বাংলাদেশের গোয়ালন্দ ঘাটে, যেখানে ভাজা ইলিশ মাছের গন্ধ তোমাকে পিছনে ডাকতে ডাকতে আসবে। আর আজ জলে স্থলে গন্ডি আঁকা, এই যে তার বেড়া। ভারত বাংলাদেশ দুটি দেশ আজ তার বেড়া দিয়ে বিভক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ গন্ডি এঁকে দেওয়া হয়েছে। আজ নিজের ইচ্ছা মতো আমরা টিকিট কেটে উত্তরে কিংবা পূর্বে ইচ্ছে মতো ঘুরতে যেতে পারি না। কারণ একটি বিরাট বাধা। যেতে হলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে,
তারপরে যেতে পারবো। কিন্তু একটা সময় ছিল যখন ইচ্ছা খুশি আমরা বাংলাদেশ ওপার বাংলা যেতে পারতাম, আসতে পারতাম। দুই বাংলার মানুষ একসঙ্গে মিলেমিশে এপার বাংলা ওপার বাংলা বলে কোনো জিনিসই ছিল না, গোটাই মিলেছে একটা বাংলা, আমরা সব জায়গায় ঘুরতে পারতাম। কিন্তু এখন কি হয়েছে, জলে স্থলে গণ্ডি আঁকা হয়ে গেছে। এখন এপার বাংলার মানুষের ওপার যাওয়ার হুকুম নেই, ওপার বাংলার মানুষের এপার আসার কোনো হুকুম নেই। এখন দিন বদলে গেছে, দেশ স্বাধীন হয়েছে। এখন যদি আমরা শাল গাছের ছায়া দিয়ে যাই তাহলে আমরা কোথাও ঘোড়া পল্টনের তাবু দেখতে পাই না। ঘোড়া পল্টনের তাবু বলতে অর্থাৎ ইংরেজ সৈনিক, ইংরেজ সৈনিক তারা এখন যেমন আমাদের বর্ডারের ধারে ধারে অনেক তাবু কেড়ে আমাদের প্রহরীরা ফোর্সরা ডিউটি করে, তেমনি আগে শাল গাছের ধারে ধারে ছায়ায় ইংরেজদের তাবু থাকতো, তারা ডিউটি করত। আর রাস্তার দুপাশ থাকতো খাল, রাস্তা দিয়ে হেঁটে গেলে বা কোথাও গেলে দেখতে পাওয়া যেত খালের ধারে পড়ে আছে মানুষের, মরা মানুষের হাড়, মাথার খুলি চিকচিক চিকচিক করছে রোদের। কারণ পরাধীন ভারতবর্ষে কেউ ইংরেজদের অত্যাচারে, কেউ জমিদারের শোষণে, তাদের শোষণে, কেউ পুলিশের গুলিতে, কেউ ইংরেজদের গুলিতে লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে, কত মানুষ মারা গেছে, তাদের হয়তো সৎকার্য হয়নি, তাদের দেহগুলো পচে পচে নষ্ট হয়েছে, তাদের হাড়গুলো রাস্তার ধারে ধারে চিকচিক করছে, দেখা যেত তখন পরাধীন ভারতবর্ষে, দেশ ভাগ হওয়ার আগে। কিন্তু এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আর ইংরেজদের রাজত্ব নেই, এখন আর জমিদার জোরদারদের শোষণ নেই, তাই এখন আর রাস্তার ধারে গোড়া পল্টনের তাবু নেই, এখন রাস্তার ধারে আর মানুষের মরা মানুষের হাড় চিকচিক করে না। এখন দেশ স্বাধীন হয়েছে, উভয় দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে সুখ ও শান্তির। রাস্তার ধারে ধারে গজিয়ে উঠছে নতুন নতুন গ্রাম, নতুন নতুন গঞ্জ, মানুষ বাস করছে এখন স্বাধীন দেশে, নিজের মতো ইচ্ছে খুশি বসবাস করছে। কিন্তু সুভাষ মুখোপাধ্যায় সেই এক যে ছিল বাংলাদেশে, অর্থাৎ দেশ ভাগ হওয়ার আগে বাংলাদেশে একবার গিয়েছিলেন। সেই বাংলাদেশে গিয়ে শীতের দিনে তার এক ছেলের সাথে, তার এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, যার নাম ছিল দাফা। তো আজও দেশ ভাগ হওয়ার পর, নিজের দেশে চলে আসার পর আজও যখন শীতকালে শীতের উত্তরে হাওয়া শিরশির করে ঠান্ডা বাতাস বয়, তখন তার দাফার কথা মনে পড়ে। কারণ তিনি বাংলাদেশে যখন ছিলেন তখন একটা মাটির ঘরে, যেই ঘরের জানলা দরজা কিছু ছিল না, শীতকালে সেই ঘরে দাফা মেঝেতে শুয়েছিল আর লেখক চৌকিতে তক্তপোষে, গায়ে চাদর, আর উত্তরে শিরশিরে হাওয়া তার ঘরে ঢুকছিল। সেই দাফা নাকি ছিল গরু চোর। সেই দাফার তিন কুলে কেউ ছিল না, কে ছিল তার বাবা মা, কোথায় তার বাড়িঘর, সে কিচ্ছু জানে না। সে ছিল গরু চোর, সে গরু চুরি করে বেড়াতো। তার গোটা গায়ে শুধু মারের দাগ, তার মারের দাগ দেখলে বোঝা যায় সে কত মানুষের মার খেয়েছে। তার কেউ ছিল না তিন কুলে। এই দাফাকে দেখে একদিন মায়া হয়েছিল ললিতের। ললিত নামে এক ব্যক্তি তাকে একদিন ধরে তার নিজের বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে তাকে তার গরুর রাখালির কাজ দেয়। দাফা তারপর ললিতের বউকে মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো, ললিতের স্ত্রীর ছেলের মতো। তারপর দাফা লেখাপড়া শিখল। লেখাপড়া শিখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তার মধ্যে শুরু হলো বৈপ্লবিক চেতনা। তিনি বুঝতে পারলেন, দাফা বুঝতে পারল যে কিভাবে ইংরেজরা আমাদের দেশকে শোষণ করছে, শাসন করছে, অন্যায় করছে। কিভাবে এই ইংরেজদের দেশ থেকে তাড়ানো যায় তার পরিকল্পনা। দাফা হয়ে উঠল আস্তে আস্তে সভা সমিতির নেতা। যেখানে সভা হোক, সমিতি হোক, আন্দোলন হোক, দাফার ডাক পড়ে। হাঁটাহাঁটি, চঙা পোকা অর্থাৎ মাইকে প্রচার করা, হ্যান্ডবিল বিলি করা, সব কাজেই
দাফার ডাক পড়ে। এই দাফা নাকি কোনদিন ট্রেনে চাপেনি, তার ট্রেনে চাপার খুব শখ ছিল। সে কোনদিন শহর দেখেনি, তার শহর দেখার খুব শখ ছিল। লেখককে বলেছিল সে আবার ট্রেন দেখবে, শহরে নাকি খুব আলো, সেই শহরের আলো দেখবে। লেখক দেখাতেও চেয়েছিল। তারপর চলে আসে লেখক এপার বাংলা। তারপর দেশ ভাগ হয়ে যায়। তারপরে কয়টা বছর মারামারি কাটাকাটি, দেশ ভাগাভাগি, কি আতান্তরে কি কষ্টেই না লেখক দিনগুলি কেটেছে। তারপর দেশ ভাগ হয়ে যাওয়ার পর লেখক একদিন শুনতে পায় যে দাফা নাকি মারা গেছে। শুনে অবাক হয়ে যায় লেখক। মনে পড়ে তার দাফার কথা, যে দাফাটি কোনদিন নাকি ট্রেন দেখেনি, যে বলেছিল শহরে নাকি খুব আলো। সেই ছেলেটা ট্রেনে চাপা হলো না, শহরের আলো দেখা হলো না, সে মারা গেল। লেখকের কল্পনায় সে ভাবলো ছেলেটা হয়তো লড়েছিল খুব জোর ইংরেজদের সাথে, কিন্তু সে আধুনিক সহিত বলিয়ান ইংরেজদের বন্দুকের সাথে সে পেরে ওঠেনি। তো এই দাফা মরতে চায়নি, সে চেয়েছিল সমাজে মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু তাকে বাঁচতে দেয়নি। শুধু কি দাফা, শুধু ওই দাফা গ্রাম পাহাড়তলি না, গোটা বাংলাদেশ তখন এইরকমই ছিল, এই দাফার মতোই ছিল। এই দাফার মতোই অসংখ্য মানুষ, অসংখ্য বাংলাদেশের মানুষের জীবনের নানা ঘটনা নিয়ে এই আমার বাংলা। সেই এক যে ছিল বাংলাদেশে লেখক যা দেখেছে যা শুনেছে তাই নিয়ে লিখেছে এই আমার বাংলা। এই যে ভূমিকাটা আমি বললাম, এই ভূমিকার মধ্যে একটা কি সুন্দর একটা গল্প, একটা দাফার জীবনের মর্মান্তিক কাহিনীকে লেখক ফুটিয়ে তুলেছেন ভূমিকাতেই। এই ভূমিকাটা পড়েই আমরা বুঝতে পারি এই গ্রন্থের অন্যান্য প্রবন্ধগুলিতে আর কত দাফাকে আমরা পাবো, দাফার মতো আর কত দাফার জীবনের কাহিনী আমরা পাবো, তার পূর্বাভাস কিন্তু আমরা পেয়ে গেলাম এই ভূমিকা অংশে। ভূমিকা অংশের পরেই যে প্রথম প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটির নাম হচ্ছে গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচে। গারো বলতে একটি পাহাড়ের নাম। লেখক শুরুতেই বলেছেন যদি চৈত্র মাসে কোনোদিন বাংলাদেশের ময়মনসিংহ জেলা যাও আর উত্তরের দিকে তাকাও, তাহলে দেখবে এক রাস ধোঁয়াটে মেঘে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, ওটা আগুন নয়, আসলে ওটা গারো পাহাড়, ওটা মেঘ নয়, ওটা গারো পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরের একটা সময়, অর্থাৎ গারো পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ডাক, কালু, ডালু, হাজং, ডোম, এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ সে গারো পাহাড়ে বসবাস করে। তো গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা অর্থাৎ চৈত্র মাসে তারা চাষবাস করে, কিন্তু তাদের হাল নেই, বলদ নেই। তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু পাথর আর গাছ, মাটি কোথায় যে তারা চাষ করবে? তবু তারা চাষ করে, ফসল ফলায়। কিভাবে চাষ করে, কিভাবে ফসল ফলায়, তার পদ্ধতিটা একটু অন্যরকম। তোমরা ভূগোল হতে তোমরা পড়েছো ঝুম চাষ। ঝুম চাষের মতোই এরা বছরে একবার চাষ করে সেই পাথরে পাহাড়ের উপরে, নাহলে ওরা খাবে কি? ওরা বছরের এমনি সময় অর্থাৎ চৈত্র মাসে ওই শুকনো ঝোপঝাড় জঙ্গলে
ওরা আগুন ধরিয়ে দেয়। আর সে কি যেমন তেমন আগুন, জ্বলছে তো জ্বলছে, যেন মনে হচ্ছে রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছে। বছরের এমনি সময় বনের জঙ্গলগুলো বা জন্তুজানোগুলো ভয়ে কাঠ হয়ে থাকে। আর জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় তাদের মজা। কেন মজা হয়? কারণ বনে অনেক দুর্ধর্ষ জন্তু জানোয়ার থাকে, বাঘ, হরিণ, অজগর, শূকর, বিভিন্ন প্রাণী থাকে। বনে যখন আগুন লেগে যায় তখন সেই বিভিন্ন বনের জন্তু জানোয়ারগুলো পালায় প্রাণ ভয়ে। আর সেই গারো পাহাড়ের আদিবাসী মানুষেরা তখন মনের শোকে হরিণ আর শূকর মারে, শিকার করে, তারা হরিণ শিকার করে। তারপর সন্ধ্যাবেলা শুরু হয় ওদের ভোজ, নাচ আর গান। এদিকে আস্তে আস্তে গোটা মাঠ পড়ে ছাই হয়ে যায়। গোটা মাঠ বলছে, গোটা পাহাড়ের জঙ্গল পড়ে ছাই হয়ে যায়। তারপর পাহাড়ের সেই শক্ত পাথরের উপর একটি কালো ছায়ের একটা আস্তরণ পড়ে যায়, ফলেস্তারা পড়ে যায়। এবার সেই ছায়ের উপরে শুধু বীজ ছড়াতে যা দেরি। কিছুদিন যেতে না যেতেই সেই পাহাড়ের উপর মাথা চাড়া দিয়ে ওঠে নানা ধরনের ফসল, শাক সবজি, ধান, তামাক, আরো কত ধরনের ফসল, বিভিন্ন ধরনের ফসল সেই পাহাড়ের উপর মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু এই যে গারো পাহাড়ে যে সমস্ত মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ওরা আমাদের বাংলাদেশেরই লোক, বাংলাদেশে বাস করছে, আমাদের এত কাছে আছে, তবু যেন ওরা আমাদের কাছে পর। তাই ওরাও আমাদেরকে পর ভাবে। শুধু একটা বাংলাদেশের মানুষ শুধু একটা বিষয় জানে, যে বছরের একটা সময় চৈত্র মাসে শুধু ওই পাহাড়ে একবার দপ করে আগুন জ্বলে ওঠে। যখন দপ করে আগুন জ্বলে ওঠে তখন সেই আগুনের আলোয় হয়তো কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, আগুন নিভে যায়, তারপরে আবার কোথায় যেন তারা কোথাও গিয়ে মিলিয়ে যায়, মিশে যায়। লেখক একবার কাছাকাছি গিয়েছিল সেই গারো পাহাড়ে। তো ওই গারো পাহাড়ের ঠিক নিচেই আছে সুসং পরগনা। এই সুসং পরগনাটি রেল লাইন থেকে অনেকটা দূরে। তো সেই সুসং পরগনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা যদি দেখো কোনোদিন তাহলে কান্না পাবে, চোখে জল আসবে। গাড়িতে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া বেশ আরামের, বেশ সুখের, এত খারাপ রাস্তা। আর সুসং শহরের গা দিয়ে উপর দিয়ে বয়ে গেছে একটা নদী, পাহাড়ি নদী, যার নাম হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদীকে এমনি বাইরে থেকে দেখলে মনে হবে খুব শান্তশিষ্ট, কিন্তু তুমি যেই হেঁটে পার হতে যাবে তেমনি মনে হবে কেউ যেন তোমার পায়ে দড়ি বেঁধে তোমাকে টানছে। পাহাড়ি নদী এই কারণে সবসময় এদিকে টং হয়ে আছে, প্রচন্ড স্রোত, উচ্চগতি সম্পন্ন নদী, যেন স্রোত নয় কুমিরের দাঁত দিয়ে ধরে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এত নদী, এত মানে প্রচন্ড স্রোত। অবশ্য ফেরি ঘাট আছে, নদী পারাপারের জন্য ঘাট আছে, জাহাজ আছে, জাহাজ বলছি নৌকা আছে, ছোট নৌকা, ফেরি ঘাট। তো সেই ফেরি ঘাটে দিয়েও পার হওয়া যায় ওই নৌকায়। সেই নৌকায় গরু, বাছুর, ছাগল, মানুষ, জীবজন্তু সব একসঙ্গে পার হচ্ছে। তো তুমি ওই নৌকা দিয়েও চেপে যেতে পারো। তবে তার নৌকার যে মাঝি, সিন্ধুস্থানী মাঝি, তার যদি মন মেজাজ ভালো থাকে তাহলে সেই যাত্রীদের কাছ থেকে দেশ ঘরের হালচাল সংবাদ জেনে নেবে এবং গর্ব করে বলবে যে এই বাংলাদেশে যত ফেরিঘাট আছে সব ফেরিঘাটের মালিক আমার মনিব, আমার মালিক। পাহাড়ে আর যারা পাহাড়ের উপরে থাকে তারা তো কিভাবে চাষ করে সেটা বললাম। ঝুম চাষের মতো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, পুড়ে ছাই হয়ে যায়, আস্তরণ জমে যায়, তারপর বীজ ছড়িয়ে দেয়, তারপর ফসল ফলায়। আর যারা পাহাড়ের নিচে বসবাস করে তারা কিন্তু হাল বলদ নিয়ে চাষ করে, তাদের হাল বলদ আছে, তাদের মুখে চোখে পাহাড়ি ছাপ,
যারা পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের মুখে চোখে পাহাড়ি ছাপ। আর যারা নিচে বাস করে তাদের মধ্যে হাজং সম্প্রদায়ের মানুষ, গারো, কোচ, বানাই, ডালু, মারগানি, এমনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেই পাহাড়ের নিচে বসবাস করে, নানা ধরনের জাতের মানুষ থাকে। গারোদের কিন্তু ভাষাটা একটু আলাদা। আর হাজং ডালুদের ভাষা যদিও বা বাংলা, কিন্তু তাদের উচ্চারণটা একটু অদ্ভুত থাকে। কারণ কেন অদ্ভুত থাকে? ওরা তকে বলে ট, ওরা তকে বলে ট, আর টকে বলে ট, আর ডকে বলে দ, ডকে বলে দ, দকে বলে ড। আচ্ছা, যদি ধরে নাও ওদের ভাষা যদি প্রথমে শুনতে হাসি পাবে। ধরে নাও তোমার বাবার মতো বয়সের একটা মানুষ যদি দুধকে বলে দুধ, শুনতে কেমন লাগবে? বা তামাককে বলে তামাক, তাহলে শুনতে কেমন লাগবে? তো তাদের উচ্চারণের মতো ওদের আঞ্চলিক প্রভাব আছে তাদের সেই ভাষায়। আর ওই অঞ্চলে যারা গারো সম্প্রদায়ের মানুষ, তাদের যদি বাড়ি ঘর দেখো তাহলে তাদের দূর থেকে চেনা যাবে এরা গারো। কারণ ওরা যে বাড়ি বানায় সেই বাড়িটা বানায় একটু উঁচু করে। সাপোজ ধরে নাও এটা জঙ্গল, জঙ্গল এখানে অনেক গাছপালা আছে, জঙ্গল আছে। এই জঙ্গলের মাঝে একটা এভাবে তারা উঁচু মাচা করে, এভাবে উঁচু মাচা করে, এভাবে মাচা করে থাকে। এই মাচার উপরে ওরা ঘর তৈরি করে। এর উপরে ওরা ঘর তৈরি করে। এর উপরে এরা ঘর তৈরি করে। এখানে ওদের এরকম গেট করা থাকে ঘরে। আর স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা সব নিয়ে এর উপরে এখানে ওরা বাস করে, এখানে ঘুমায়, এখানে রান্না বান্না, গৃহপালিত পশু পাখি সব সব গৃহপালিত পশু তাদের রান্না বান্না স্ত্রী সন্তান নিয়ে এর উপরে বসবাস করে। কেন? এই যে বন্য জন্তুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তাদের বাড়ি এইরকম ব্যবস্থা, তারা এভাবে ঘর তৈরি করে। আর এই অঞ্চলে যে জাতের মানুষ সব থেকে সংখ্যায় বেশি বসবাস করে তারা হচ্ছে হাজং। হাজং কথার অর্থ পোকা। তাদের মতে এই পাহাড় তলিতে প্রথম হাজংরাই প্রথম আসে এবং তাদের মতো চাষবাসে জুড়ি মেলা ভাব। তারা নাকি চাষবাস করতে তাদের মতো আর কোনো সম্প্রদায়ের মানুষ পারত না, তাই তাদেরকে বলেছে চাষের পোকা। তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। আর ধানের ক্ষেত যদি দেখো বিশ্বাস করবে না, যদি কোনো একটা পাহাড়ের টিলার উপর দাঁড়াও আর চারিদিকে যদি দেখো গোটা পাহাড় তৈরি যতদূর চোখ যাবে মনে বিশাল এক সবুজ সমুদ্র, সে ধান আর ধান, ধান দেখে চোখ উড়ে যাওয়া মানুষের। কিন্তু এত ফসল, এত প্রাচুর্য, এত তারা রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খেটে পরিশ্রম করে সেই পাহাড় তলিতে চাষ করে, তবু তাদের মনে শান্তি নেই, সুখ নেই। একটা দুষ্ট শনি যেন তাদের মাথার কোথাও আনাচে কানাচে ঘোরাফেরা করে। কেন?
ধান কাটার সময় হলে ওরা মেয়ে পুরুষ সন্তান সবাই হাতে কাস্তে নিয়ে ধান কাটতে মাঠে বের হয়। ছোট ছোট শিশুরা ছোট ছোট ছেলেরা দল বেঁধে কুঁচো হয়ে পিঠে ধানের আঁটি নিয়ে এভাবে হেঁটে যায়, তারা ধান কাটে। কিন্তু মাঠ থেকে তারা যা তোলে, যে ফসল তোলে, সেই ফসল সবটা তাদের ঘরে ওঠে না, তাদের ঘরে ঢোকে না। ধান কাটা মাড়াই ঝাড়াই হয়ে গেলে পাওনা গন্ডা আদায় করতে ছুটে আসে জমিদারের পাইক পরখন্দাজ। তারা এসে হাজির হয়। আর তখন সেই চাষিরা যারা মাথার ঘাম পায়ে ফেলে গোটা বছর ধরে ধান চাষ করলো, তারা গালে হাত দিয়ে ভাবতে শুরু করে যে এত ধান, যে ধান দেখে আমাদের চোখ জুড়িয়ে গেছে, কত কষ্ট করে তারা চাষ করেছে, অথচ সেই ধান তারা পাবে না। তারা যেই ধানটুকু পাবে তাতে তাদের গোটা বছরে খাবারও জুটবে না। সমস্ত পাওনা গন্ডা, এটার কর ওটার কর, এটার খাজনা ওটার খাজনা সব মিলিয়ে জমিদারের পাইক পরখন্দাজ এসে সব লুটপাট করে নিয়ে চলে যায়। আর তখন তাদেরকে ভাবতে হয়। তা এখানে কবি সুভাষ মুখোপাধ্যায় একটা ছোট্ট কবিতা অবতারণা করেছেন। সেই ছোট্ট কবিতার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সেই সময় চাষিদের অবস্থা কিরকম। দেখো, বড়ই ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবে বাঁচা যাবে আরামে। বড় ধাঁধায় পড়েছি মিতে, মানে বিপদে পড়েছে, কি করে ভেবে উঠতে পারছে না। ছোটবেলা থেকে গ্রামে বাস করছে, ছেলে বুড়ো সবাই মিলে জমিতে ধান চাষ করছে, ধান দেখে তাদের মন জুড়ে যাচ্ছে, মনে মনে ভাবছে এবার বোধহয় আরামে আমরা বাঁচতে পারবো। কিন্তু মাঠ ভরে যায় পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে, একদা কাস্তে নি সকলে, লাঠির আগায় পাড়া জোড়াতে, তারপর পালে আসে পেয়াদা, খালে পেটে তাই লাগছে ধাঁধা। গোটা মাঠ পাকা ফসলে ভরে যায়, ছেলে বুড়ো সবাই মিলে কাস্তে নিয়ে ধান কাটতে নেমে পড়ে, আর ভাবে এবার আরামে বাঁচা যাবে। কিন্তু না, শেষে জমিদারের পাইক পরখন্দাজ লাঠি নিয়ে চলে আসে গ্রামে, তাদের কড়ায় গন্ডায় পাওনা গন্ডায় মিটিয়ে নিয়ে চলে যায়। বাকি জীবনটা সেই গারো হাজংদেরকে খালি পেটে কাটাতে হয়, তাদেরকে আবার বিপদে পড়তে হয়। এত পরিশ্রম করে সামান্য পারিশ্রমিকটুকুও তারা পায় না। গাঁয়ের যে আল বাঁধা রাস্তা, আল বলতে দুই জমির যে সীমানা দেওয়া তাকে বলে আল, একটু উঁচু করে থাকে, সেই আল দিয়ে লোহার খোল লাগানো নাগরা পায়ে খট খট শব্দ করে করে জমিদারের পাইক পরখন্দাজ তার লাঠিয়ালরা বাঁশের লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে। দূর থেকে দেখা যায় বাঁশের লাঠির ডগা, আর যেই বাঁশের লাঠির ডগা দেখতে পাওয়া যায়, তেমনি সেই পাহাড়তলির গারো হাজং ডোম কালু মর্গান সম্প্রদায়ের বিভিন্ন ছোট ছোট শিশুরা তাদেরকে দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়ে কেউ ঘরের কোনায় লুকায়, কেউ মায়ের আঁচলে লুকায়। আর গ্রামের যারা খিটখিটে বুড়ি, বয়স্ক বৃদ্ধ, যারা হাঁটতে চলতে ফিরতে পারে না, বয়স হয়ে গেছে প্রচুর, সেই বৃদ্ধা বা বৃদ্ধগুলো অভিশাপ দিতে থাকে কাদেরকে? এই জমিদারের লাঠিয়ালগুলোকে। কেন? কারণ তাদের সন্তানরা কত কষ্ট করে সেই পাহাড়ের উপর পাথরের উপর ছায়ের পলাস্তারায় জমিয়ে চাষ করে, হাল বলদ নিয়ে সেই শক্ত মাটিতে চাষ করে ফসল ফলায়, আর যেই ধান উঠে যায় জমিদার লাঠিয়ালরা পাইক পরখন্দাজ নিয়ে হাজির হয়ে যায় সব কড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাওয়ার জন্য। শেষে চাষিরা কিছুই পায় না, না খেয়ে তাদেরকে থাকতে হয়। 50-60 বছর আগে সেই অঞ্চলে একটি আইন ছিল, জমিদারি আইন, যার নাম ছিল হাতি বেগার। এই হাতি বেগার আইনটা কি? পাহাড়তলিতে যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গল, ঘন জঙ্গলে ঘেরা, এই ঘন জঙ্গলে ঘেরা এই বনে অনেক হিংস্র জন্তু জানোয়ার, সাপ, বাঘ, নেকড়ে, হাতি, গন্ডার, বিভিন্ন ধরনের হিংস্র জন্তু এখানে বাস করছে। কিন্তু
জমিদারের শখ হাতি শিকার করার। তাই তার জন্য কি করা হয়, জঙ্গলের মধ্যে বাঁধা হয় একটি উঁচু মাচা। এরকম উঁচু একটা মাচা বাঁধা হবে। এই মাচার উপরে জমিদার এবং তার পাইক পরকন্দাজ সবাইকে নিয়ে জমিদার এখানে মাচার উপরে বসে থাকবে। আর এই মাচায় যাতে পান থেকে চুন খসে না পড়ে তার ঢালাও ব্যবস্থা থাকে মাচার উপরে জমিদারের। আর তার হাতে থাকে একটা বন্দুক, তার হাতি ধরার শখ, হাতি শিকার করার শখ। আর এই পাহাড় তলিতে, গারো পাহাড়ের নিচে বা উপরে আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামের ছেলে মেয়ে পুরুষ সবাইকে এই গোটা জঙ্গলটাকে চারিদিক থেকে বেড় দিয়ে ঘিরতে হবে। আর বেড় দিয়ে ঘিরতে যাওয়ার সময় সবাইকে নিজের নিজের বাড়ি থেকে চাল চিড়ে নিজের নিজের খাবার বেঁধে নিয়ে যেতে হবে। আর গোটা জঙ্গলকে চারদিক থেকে বেড় দিয়ে ঘিরে বনের পশু হাতিগুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে এই মাচাটার কাছে নিয়ে আসতে হবে। আর যখনই হাতিটা মাচার কাছে আসবে তখনই জমিদার উপর থেকে বন্দুক নিয়ে ভুস করে গুলি করবে। এটা হলো তার হাতি শিকার, এটাই হলো হাতি বেগার আইন। কিন্তু জমিদারের এই শখ পূর্ণ করতে গিয়ে, জমিদারের হাতি শিকারের শখ পূর্ণ করতে গিয়ে কত গারো চাষি, কত হাজং চাষি এই গোটা জঙ্গলকে বেড় দিয়ে ঘিরতে গিয়ে কেউ সাপের ছোবলে, কেউ বাঘের পেটে গেছে তার ঠিক নেই, কত মানুষ প্রাণ হারিয়েছে তার ঠিক নেই। তো একটা জমিদার তার নিজের শখ পূর্ণ করতে গিয়ে, হাতে শিকার করতে গিয়ে কত হাজং, গারো, ডালু, মর্গান সম্প্রদায়ের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, মেরে ফেলেছেন সাপের ছোবলে, বাঘের কামড়ে, তার ইয়ত্তা নেই। তো মানুষ এরকম অত্যাচার, এই অবিচার কিভাবে সহ্য করতে পারে? একদিন মানুষ প্রতিবাদী হয়ে উঠল। গোরাচাঁদ মাস্টার হলো তাদের দলের নেতা। তাদের বিভিন্ন গ্রামে চাকলায় চাকলায় মিটিং বসলো, কামার শালায় তৈরি হতে লাগলো নানা ধরনের মারাত্মক অস্ত্র শস্ত্র। শেষ পর্যন্ত জমিদারের লাঠিয়ালদের সাথে এই গারো হাজং চাষিদের লড়াই বাঁধল। সেই লড়াইয়ে গারং, হাজংরা, মর্গানরা হেরে গেল। তবে হেরে গেল বটে, কিন্তু সেই হাতি বেগার প্রথাটা আর চলল না। হাতি বেগার প্রথাটা উঠে গেল। এখনো বাংলাদেশের ময়মনসিংহ জেলার চৈতন্যনগর, হিঙ্গুলকোনায় যদি কোনদিন যাও তাহলে সেখানে সেই সময়ের কিছু কিছু মানুষ, গারো হাজং সম্প্রদায়ের মানুষ, বয়স্ক মানুষ আজও বেঁচে আছে, যারা খগ মডল, আমতো মডলের বংশধরদের এখনো বেঁচে আছে। তাদের মুখে সেই বিদ্রোহের গল্প শোনা যায়। থুড়থুড়ে বুড়োরা, তখন তো ইয়ং ছিল, এখন থুড়থুড়ে বুড়ো হয়ে গেছে, তারা দুঃখ করে বলে যে আগে এত সরিষার চাষ হতো যে সরিষার ফুল দেখে চোখ জুড়িয়ে যেত। সেই সরষের জমিতে আমরা লুকোচুরি খেলতাম। আমাদের গোয়ালে এত গাভী থাকতো, এত দুধ হতো, দুধ আমরা খেতে পারতাম না, আমরা নর্দমাতে ফেলতাম। আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দৌড়ে হাত পাততে হয়। আর একটা কথা লেখক প্রবন্ধের শেষে বলেছে পাঠকদেরকে যে তোমরা কোনোদিন যদি ওই ময়মনসিংহ জেলার পাহাড়তলিতে গারো পাহাড়ের নিচে যাও বা গারো পাহাড়ের উপরে যাও, তাহলে ওরা তোমাকে বাঙাল বলবে। কিন্তু বাঙাল শুনলে কিন্তু রাগলে হবে না, কারণ বাঙাল বলতে বাঙালি। কারণ যেহেতু বাংলাদেশে থেকেও
ওরা আমাদের কোনোদিন আপন, আমরা যেহেতু ওদের কোনোদিন আপন করে নিতে পারিনি, তাই ওরাও আমাদেরকে একটু পর পর ভাবে। অথচ ওরা, আমরা সকলেই এই বাংলাদেশেরই মানুষ। এই হচ্ছে গারো পাহাড়ের নিচে প্রবন্ধ। তোমরা সবাই বাড়িতে এই প্রবন্ধটি পড়বে, আশা করি ভালো লাগবে এবং পড়ে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাবে। আমি এর আগের ক্লাসে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাইকে দিয়েছি। আর এই গল্প থেকে বা এই প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন করতে হবে আমি একটু বলে দিচ্ছি। এক, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও। দুই, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠল কেন? বিদ্রোহের ফলাফল কি হলো? বিদ্রোহের নেতা কে ছিলেন? কিন্তু হাতি বেগার আর চলল না। হাতি বেগার কি তার চলল না কেন?
এতগুলো কোশ্চেন, 4টা কোশ্চেন আমি দিলাম। একটার কোশ্চেন করতে পারো, মনে হয় যেন রাবণের চিতা জ্বলছে, রাবণের চিতা জ্বলার প্রসঙ্গটি এসেছে কেন, ওটা ওটা করতে পারো। তবে এই কটা মেন, এই কটা কোশ্চেন, এই কটা প্রশ্নের উত্তর তোমরা সবাই বাড়িতে রেডি করো। রেডি করে আমাকে খাতায় লিখে ছবি করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাও। আমি দেখব, দেখে আমি বলে দেবো কোথায় কী সমাধান করতে হবে, কোথায় কী বিয়োজন করতে হবে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো এবং বাড়িতে সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানে শেষ করছি।